মণি বৌদি, এক গামলা জল নিয়ে আসবে গো তোমাদের ঘর থেকে। হ্যাঁ, তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দিদি দিদি চাপ দাও। এই যে জল। হ্যাঁ হ্যাঁ দিদি, একটু সহ্য করো। আমি বুঝতে পারছি তোমার খুব ব্যথা করছে তো, কিন্তু একটু সহ্য করো না। মণিমতি, দেখো দিদি কি সুন্দর একটা ছেলে হয়েছে। ও দিদি দেখো দেখো। আমি না আসি, অনেক রাত হলো তো, উনি আবার চলে আসবেন। এ কি মণি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কই কিছু না। ও, আমাদের পাশের বাড়ির নরেন্দার ছেলে হয়েছে একটু আগে। বাড়ির দরজায় হাতে মিষ্টি ধরিয়ে দিল। জানি, বৌদির ব্যথা বাড়াতে রুমকি আমায় ডেকে নিয়ে গেছিল। মণি, আমি জানি তোমার মাথায় সারাক্ষণ কি চলে। আমরা নিঃসন্তান, তাতে তোমার কোনো দোষ নেই মণি। তোমার শরীরটা তো তোমার হাতে নেই। দেখো, আমরা এই সমাজ, এই ব্যস্ত শহর, এর থেকে দূরে কোথাও চলে যাব, তখন আর তোমার মাথায় এইগুলো আসবে না। নাও নাও নাও, এইবার মিষ্টি মুখ করো। তারপর একটা উপহার আছে তোমার জন্য। কি? এই শীতে মা কালীর কৃপায় ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই তোমার জন্য একটা অলংকার এনেছি। তোমার খুব পছন্দ হবে। তাই? দেখি, দেখাও। হিরে, চুনি, পান্না বসানো এই মণিহার। নবরত্ন প্রযোজনা ও ক্যালকাটা অ্যাপলগের যৌথ উদ্যোগে আমাদের বিশেষ নিবেদন নবরত্নের গল্পকথায় আজ আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা। লোভ আর ক্ষোভের অন্তর্বর্তী তফাৎ থেকে যেটুকু আলো দেখতে পাই, রবি ঠাকুরের কাজ ঠিক একটি কনভেক্স লেন্সের মতনই সেই আলোটাকে একটা বিন্দুতে এনে মিলিয়ে দেওয়া। সেই বিন্দুর চারিপাশে দিব্যি খেলে বেড়ায় মানুষের প্রেম, বিরহ, ভুল, সুখ, প্রাপ্তি, অপ্রাপ্তি ও নিবারণ যাপনের উজ্জ্বল সব ছায়াছবিরা। তাই রবি ঠাকুরের কাছে এসে সময় থমকে দাঁড়ায় জমাট বেঁধে। বিকেল ফসকানো, মেঘ চুয়ানো, বিষণ্ণ আনন্দময় এক গোক্ষুরি আলোয় চিরকালীন স্রোতে ভূত ও বর্তমান যখনই অবকাশে সময়ারোহিত এক মোহে দেখা করে একে অপরের সাথে, তখন তাকে যাপনের গল্প বলা যেতে পারে। ভূতের গল্প বলা চলে না। মণিহারা ভূতের গল্প, নাকি ভূতকালের সাথে প্রেমিক হওয়ার আকাঙ্ক্ষাময় ধ্বংসের গল্প? এতদিন পর আসুন খোঁজা যাক। শুরু হচ্ছে মণিহারা। গল্প কথক ও ফণীভূষণের চরিত্রে সুমিত, মাস্টারমশাইয়ের চরিত্রে রনিত, শঙ্করের চরিত্রে রৌনক, মধুসূদনের চরিত্রে সোহন এবং মণির চরিত্রে রমণী। শুরু হচ্ছে মণিহারা প্রথম পর্ব। সেই ভাঙাচোরা বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছে। স্থির
রেখাহীন নদীর জলের উপর একের পর এক রঙের খেলা চলছে। জানলা ভাঙা বারান্দা ঝুলে পড়া জীর্ণ প্রায় মস্ত বাড়িটার সামনে ঘাটের উপর আমি একা বসে। উদাসী বিকেলের হাওয়ায় আমার চোখ ভিজবে ভিজবে করছিল। এমন সময় হঠাৎ মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম, মশাইয়ের কোথা থেকে আসা হচ্ছে? দেখলাম ভদ্রলোক অত্যন্ত শীর্ণকায়। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরিজীবীদের যেমন বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা, এনারও তাই। পরনে তেলচিটে একটা জামা, যেন কর্মক্ষেত্র থেকে কিছুক্ষণ আগেই ফিরেছেন, এবং যে সময় জল খাবার খাওয়া উচিত সেই সময় এই হতভাগ্য নদী তীরে বিকেলের হাওয়া খেতে এসেছেন। অপরিচিত ভদ্রলোকটি আমার পাশের সিঁড়িতে এসে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। ও, তা কি করা হয় আপনার? ব্যবসা করি। কিসের ব্যবসা? হর্তুকি, রেশমের গুটি আর কাঠের ব্যবসা। কি নাম? একটু থেমে যে নামটা বললাম সেইটা আমার নিজের নাম নয়। এখানে কি করতে আসা হয়েছে? বায়ু পরিবর্তন। প্রায় 6 বছর হয়ে গেল। এইখানকার বায়ু প্রতিদিনে গড়ে 15 গ্রেন কুইনাইন খেয়েছি, কিন্তু কিছুই ফল হয়নি। না না, রাঁচির থেকে এইখানের বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যায়। এখানে কোথায় উঠেছেন? খাটের উপর পুরনো বাড়িটা দেখিয়ে বললাম, এই যে এই বাড়িটা। বোধহয় লোকটির সন্দেহ হলো আমি পুরো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি। ও বাড়িতে? ও বাড়ির গল্পটা আপনার জানা আছে? গল্প? কি গল্প? আজ থেকে প্রায় 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। শুরুর দিকে যখন সবে আমি গ্রামে এসেছি তখনই লোকের মুখে শোনা। ও দেখেছেন, কথায় কথায় আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি নরেন্দ্রনাথ দত্ত, এই গ্রামের স্কুল মাস্টার। মাঝি নামাজ পড়া শেষ করে রান্নার কাজ শুরু করেছে। সন্ধ্যের শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে খাটের উপরের অন্ধকার পুরো বাড়িটা প্রকাণ্ড এক প্রেত মূর্তির মতো রূপ নিয়েছে। স্কুলমাস্টার বললেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা থাকতেন। তিনি তার পুত্র সন্তানহীন পিতৃব্য দুর্গামোহন সাহার সমস্ত সম্পত্তি ও ব্যবসার উত্তরাধিকারী হন। কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো পরে সাহেবের অফিসে ঢুকে খাঁটি ইংরেজি কথা বলতেন, তার উপরে দাঁড়িয়েও রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির কোনো সম্ভাবনাই ছিল না। আবার ঘরের মধ্যেও একটা উপসর্গ জুটেছিল। তার স্ত্রী ছিলেন সুন্দরী, একে কলেজে পড়া, তার উপরে অপরূপ সৌন্দর্য। সুতরাং সেকালের চাল চলন আর থাকলো না। শঙ্কর, শঙ্কর, দরজা খোলো। আপনারা চলে এসেছেন বাবু? আসুন আসুন আসুন। আসো মনি। আসুন বৌদিমণি। বড়বাবু, মানে মানে আপনাদের দুর্গামোহন বাবু আমার বাবাকে এখানে কাজে রেখেছিলেন। আমারও জন্ম এই গ্রামে। আসুন, আপনাদের জন্যে সমস্ত ঘরই পরিষ্কার করা আছে। তবে আপনারা দোতলার বড় ঘরটায় থাকবেন, মানে ওইখানেই বড়বাবু থাকতেন। আসুন আসুন এইদিকে। মনি, ভালো লাগছে? অনেক পুরনো বাড়ি এটা ছোটবাবু। এই আমাদের বড়বাবু এক সাহেবের কাছ থেকে এই বাড়িটা কিনেছিলেন। আসুন এইদিকে এইদিকে বৌদিমণি। বলছি, আমি তাহলে বাকি মালপত্রগুলো নিয়ে আসি।
আপনারা ততক্ষণ একটু জিরিয়ে নিন, কেমন? কি এবার ভালো লাগছে? আস্তে আস্তে আরো ভালো লাগবে তোমার। এইখানে আর কেউ তোমায় কোনো কথা শোনাবে না। তাই তো উইলটা পড়েই তোমাকে এইখানে নিয়ে এলাম। এত সুন্দর একটা বাড়ি, সামনে গঙ্গা, তোমার মন মেজাজও সব ঠিক থাকবে এইখানে, অনেক সময়ও পাবে। শুধু একটাই অনুরোধ, আমায় ভালোবেসো। এত দেরি হলো, খেয়ে নেবে চলো। কে রান্না করলো? আমি। শঙ্কর একটু সাহায্য করেছে। সে কি, তুমি রান্নাও করে ফেললে? চমৎকার, দাও দেখি, খিদেও পেয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। খাবার সময় এমন মিথ্যে কথা বললে কেন যে খুব ভালো হয়েছে? নুন দিতে ভুলে গেছিলাম তো। তাতে কি হয়েছে? তুমি ভালোবেসে বানিয়েছ, এইটাই আমার কাছে অনেক। আমাকে এইরকমই ভালোবেসো মনি। জানো, আজ বাড়ি ফেরার পথে একটা ভালো শাড়ির দোকান দেখলাম। কাল তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো, কেমন? শুধু তুমি ভালোবেসো। মশাই নিশ্চয়ই বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা রং, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ স্ত্রীর ভালোবাসা পায়নি, সে যে কুশ্রী অথবা দরিদ্র তাই নয়, সে নিতান্তই নিরীহ। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে শিং ঘষে কোনো লাভ বা সুখ নাই। স্ত্রীলোক সৃষ্টির আদিম যুগ থেকেই দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যা চর্চা করে এসছে। যে স্বামী নিজের থেকেই বশ হয়ে থাকে, তাদের স্ত্রী বেচারা একেবারেই বেকার। তার মা ঠাকুমা থেকে শত লক্ষ বছরের শান দেওয়া বরুণাস্ত্র যা সে পেয়েছিল, তা নিষ্ফল হয়ে যায়। নবসভ্যতার শিক্ষার ফলে ক্রমে ক্রমে পুরুষ জাতি তার আদিম বর্বরতা হারিয়ে ফেলে। আজকালকার দাম্পত্য সম্বন্ধগুলোকে শিথিল করে ফেলেছে। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার দরুন অত্যন্ত ভালো মানুষ হয়ে উঠেছিল, সুতরাং দাম্পত্য জীবনেও কোনো সুবিধে করতে পারেনি। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, ভালোবাসা, বিনা কান্নাকাটিতেই ঢাকাই শাড়ি, বাজুবন্ধ পেয়ে যেত। তাই তার ভালোবাসা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সে কেবল নিত, দিত না কিছুই। তার স্বামী মনে করত দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। একেবারেই উল্টো বুঝেছিল সে। মণিমালিকা ফণিভূষণকে শাড়ি গয়না দেওয়ার একটা যন্ত্র ছাড়া আর কিছুই ভাবত না। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না, কারোর সঙ্গে মেলামেশাও করতো না। পুজো ব্রত উপলক্ষে কাউকেই কোনো দানও করতো না। স্বামীর থেকে পাওয়া সমস্ত সম্পদ সে জমিয়ে রাখত যখের ধনের মতো, আঁকড়ে রাখত। একমাত্র ভালোবাসাটা ছাড়া ঈশ্বর তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত রেখেছিলেন। তার কাছে এমন কিছু ছিল না যাকে সে তার লোহার সিন্দুকের মণিমাণিক্যের থেকে বেশি ভালোবাসতে পারে। এমনকি তার যৌবনের লেশমাত্র অপব্যয় ঘটেনি। 24 বছর বয়সেও তাকে 14 বছরের মতো দেখতে ছিল। যাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না,
তারা বোধহয় এরকম সুদীর্ঘ কাল ধরে তাজাই থাকে। তার কাছে এমন কিছু ছিল না যার উত্তাপে তার হৃদয়ের বরফপিণ্ডটা গলে সংসারের উপরে ঝরে পড়ে। কিন্তু মণিমালিকা কাজে কর্মে মজবুত ছিল। সে কারোর জন্য চিন্তা করত না, কাউকে ভালোবাসত না, কেবল কাজ করত আর জমা করত। এই জন্য তার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চিত সম্পদের মধ্যেই সে সবলে বিরাজ করত। অধিকাংশ স্বামীর পক্ষেই এটা যথেষ্ট। কাজকর্ম, রান্নাবান্না সবিতেই নিপুণ হওয়ার পরও ফণিভূষণের হৃদয়ে কিসের জন্য একটা অভাব বোধ করত। স্ত্রীর কোনো দোষ ছিল না, তবুও স্বামীর কোনো সুখ ছিল না। তাই সে তার স্ত্রীর শূন্য হৃদয়ে লক্ষ্য করে হিরে জহরতের গয়না দিত, আর তা গিয়ে জমা হতো ওই সিন্ধুকে। কিন্তু তার স্ত্রীর হৃদয় শূন্যই থাকত। ঠিক এই সময় আশেপাশের একটা ঝোপ থেকে শিয়ালরা চিৎকার করে উঠল। মাস্টার মশাইয়ের গল্প স্রোতে মিনিট খানেকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো মাস্টার মশাইয়ের গল্প শুনে শিয়ালরা অট্টহাস্য করে উঠল। তারা থামবার পর সন্ধ্যের আড়ালে মাস্টার মশাই তার বড় বড় চোখ পাকিয়ে আবার গল্প শুরু করলেন। ফণিভূষণের ব্যবসায় হঠাৎ এক ফাঁড়া এলো। হঠাৎ কোনো এক কারণে বাজারে তার ক্রেডিট ধরে রাখা কঠিন হয়ে উঠল। যদিও কেবলমাত্র 5টা দিনের জন্য কোথা থেকে লাখ দেড়েক টাকা প্রস্তুত করতে পারে সে, বাজারে বিদ্যুতের মতো সেই টাকার চেহারা যদি সে দেখাতে পারে, তাহলে মুহূর্তের মধ্যে সে ফাঁড়া কেটে যায়। টাকাটা জোগাড় করা যাচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছে ধার করলে ব্যবসার ক্ষতির আশঙ্কা করে ফণিভূষণ, আর অন্য কোথাও ঋণ করলে উপযুক্ত কিছু বন্ধক না করলে চলে না। কিন্তু গয়না বন্ধক রাখলেই ঋণ অত্যন্ত সহজেই পাওয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। সে মণিমালিকাকে অতি কষ্টে তার ব্যবসার কথা বলল। স্পষ্ট করে বলতে পারল না, ওগো, আমার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। আজ এত তাড়াতাড়ি? কিছু না, এমনি একটু জল দাও না। ব্যবসাটা ঠিক যাচ্ছে না। কেন? কি হলো? মার্কেটে ক্রেডিট ধরে রাখাটা বেশ মুশকিল হয়ে পড়েছে। কোনোভাবে লাখ দেড়েক টাকা যদি এখন পাওয়া যেত, মহাজনের কাছে টাকা ধার নেওয়াটা ঠিক হবে না। আর বাকি জায়গায় সেরকম কিছু বন্ধক না রাখলে হয় না। আর আর কোনো বাড়িও আমার নেই যে সেইটাকে বন্ধক দিয়ে কোনোভাবে খানিকটা টাকা। শুধু একটা জিনিসই হতে পারে। কি? যদি কোনোভাবে বলছিলাম যে ওই গয়না বন্ধক রাখা যায়। তুমি কি আমার কাছে আমার গয়না চাইতে এসেছো? না না, ওরকম ভাবে বলছো কেন? গয়নাগুলো তো তোমারই থাকবে। আমি শুধু বলছিলাম, গয়না বন্ধক দিয়ে খুব সহজেই টাকা ধার নেওয়া যায়। আর এই টাকাটা বাজারে একবার দেখাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। হাত মুখ ধুয়ে চলে এসো, আমি ভাত পাচ্ছি। ফণিভূষণ কথাটা বলল খুব দুর্বলভাবে। মণিমালিকা যখন হ্যাঁ না
কিছুই বলতে পারল না, তখন সে অত্যন্ত আঘাত পেল। কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা তার মধ্যে লেশমাত্র ছিল না। যেখানে জোর করে নেওয়া উচিত ছিল, সেখানেই সে নিজের মনের দুঃখ চেপে গেল। ওমা, এত সকালে তুমি কোথায় বেরোচ্ছ? মনি, তুমি চিন্তা করো না, তোমার গয়না আমি নেব না। ওইগুলো আমার দেওয়া উপহার, তোমারই তো সম্পদ। আজ শহরে গিয়ে কিছু না কিছু ব্যবস্থা আমি ঠিক করে নেব। এলাম, সাবধানে থেকো মনি। আমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে ফিরে আসবো। তুমিও সাবধানে থেকো। এলাম। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা না চেনে, স্ত্রী স্বামীকে তার চেয়ে বেশি চেনে। কিন্তু ফণিভূষণকে তার স্ত্রী ঠিক বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে বা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই মধুসূদন ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন কিছু স্বভাব ছিল না যাতে কাজের দ্বারা তার উন্নতি হয়। আত্মীয়তার জোরেই বেতন এবং বেতনেরও বেশি কিছু সে আদায় করে নিত। ডেকেছিলে? হ্যাঁ, বসো। চা খাবে? না না না, এই তো জসীমউদ্দিনের দোকান থেকেই খেয়ে এলুম। মা বাবা কেমন আছেন? হ্যাঁ, বড় মা ভালোই আছেন, তবে জেঠুর বাতটা একটু বেড়েছে, এই আর কি। বড় মা তোমার কথা খুব মনে করেন, আর আমাকে দেখতে পেলেই তোমার খোঁজ নিতে বলেন। মধুসূদন, তুমি কি জানো তোমার বাবুর এখন একটু টাকার প্রয়োজন হয়েছে? না, তেমন তো কিছু শুনিনি দিদি। আমাকে তো তাই বললেন উনি। এমনকি উনি কখনো আমার থেকে কিচ্ছু চান না। সেই মানুষটাকে না আমার আমার গয়না চেয়ে বসলো। তাই নাকি? না 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 না, বাবুর এইটা করা একদমই ঠিক হয়নি। যাই হোক, বাড়ির লক্ষ্মীর গয়না। না, উনি নেননি। উনি শহরে গেছেন টাকার ব্যবস্থা করতে। বাবু কখনোই টাকা জোগাড় করতে পারবেন না। শেষে তোমার এই গয়নাতেই টান পড়বে, দেখে নিও। মণিমালিকার দুশ্চিন্তা বেড়ে গেল। সংসারে তার সন্তান নেই, স্বামী থাকলেও তার অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। তার একমাত্র যত্নের ধন, যেটা তার সন্তানের মতো ক্রমে ক্রমে বছরের পর বছর বেড়ে উঠেছে, তার সর্বাঙ্গের গয়না, সেইও অনেক দিনের অনেক সাধের বস্তু, এক মুহূর্তে ব্যবসার অতল গভীর গহ্বরে তলিয়ে যাবে, এই কথা কল্পনা করে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কি করা যায়? আমি বলি, গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। আমি কাল পরশুর মধ্যে একটা নৌকার ব্যবস্থা করে নিচ্ছি। মণিমালিকা এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। গয়নার কিছু অংশ, এমনকি অধিকাংশই যাতে তার ভাগে আসে, বুদ্ধিমান মধু তার উপায় বার করে রাখল মনে মনে। আষাঢ় শেষের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একটা নৌকা এসে থামল। মেঘাচ্ছন্ন অন্ধকারে রাত ভরে একটা মোটা চাদরে
পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। আরে গয়নার বাক্সটা আমাকে দাও। আরে আমি ধরছি, দাও। সে পরে হবে, এখন নৌকো খুলে দাও। নৌকা খুলে দেওয়ার পর খরস্রোতে হু হু করে ভেসে গেল সেই নৌকা। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ ছিল না। বাক্সে গয়না নিলেই সে বাক্স হারিয়ে যেতে পারে বলে সে আশঙ্কা করেছিল, কিন্তু গায়ে পরে ফেললে তাকে না মেরে সেই গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহের সাথে গয়নাগুলি ঢাকা ছিল তা সে অনুমানই করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল যে সে কর্ত্রীকে বাপের বাড়ি পৌঁছে দিতে রওনা হয়েছে। গোমস্তার কান থেকে সেই খবরটা ফণিভূষণের কানে পৌঁছল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে ভীষণ আঘাত লাগলো। সে ভাবল, আমি ভীষণ রকম ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার ছেড়ে প্রাণপণে টাকা রোজগার করার চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। বেশ, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমার কর্তব্য আমি করে যাব। আরও ৫-৬ শতাব্দী পরে সেই ভাবী যুগে যার জন্মগ্রহণ করা উচিত ছিল, সেই ফণিভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হয়ে সে আদি যুগে স্ত্রীকে বিবাহিত করে বসেছে। ফণিভূষণ স্ত্রীকে এক অক্ষরও চিঠি লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এই প্রসঙ্গে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করবে না। দিন দশেক পরে কোনো মতে টাকা জোগাড় করে বিপদ মুক্ত হয়ে ফণিভূষণ বাড়ি ফিরে এলো। সে জানতো বাপের বাড়িতে গয়না রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসছে। সেদিনকার দিন পরার্থী ভাব ত্যাগ করে কৃতকার্য কৃতিপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলেই মণি যে লজ্জিত হবে এ কথা ভাবতে ভাবতে ফণিভূষণ অন্তঃপুরে শোয়ার ঘরের দরজার কাছে এলো। দেখল দরজা বন্ধ। এ কি, দরজাটা বন্ধ কেন? শঙ্কর, শঙ্কর, দরজাটা তালা দেওয়া কেন? শঙ্কর! কোনো সাড়া পেল না। সে তালা ভেঙে ঘরে ঢুকতে দেখল ঘর শূন্য। কোণে লোহার সিন্ধুক খোলা পড়ে আছে, তাতে গয়নার চিহ্ন মাত্র নেই। মণি, মণি, মণি! শেষ হলো নবরত্ন প্রযোজনা ও ক্যালকাটা অ্যাপোলগের যৌথ উদ্যোগে আমাদের বিশেষ নিবেদন নবরত্নের গল্পকথায় মণিহারা প্রথম পর্ব। প্রধান চরিত্রে গল্পকথক এবং ফণিভূষণ সুমিত, মাস্টারমশাইয়ের চরিত্রে রনিত, শঙ্করের চরিত্রে রৌনক, মধুসূদনের চরিত্রে সোহন এবং মণির চরিত্রে রমণী। পর্ব পরিচালনা এবং পরিকল্পনা রৌনক, সম্পাদনা স্টুডিও নবরত্ন প্রযোজনা। আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার ক্যালকাটা অ্যাপোলগ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা টিম নবরত্ন প্রোডাকশনস। আমাদের গল্প এবং এই উদ্যোগটি আপনাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
এবং মণিহারা দ্বিতীয় পর্ব আগামী মঙ্গলবার 21শে জুলাই। সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।